এখন আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের প্রশ্নের সমাধান। তো এইখান থেকে আগে প্রথমে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান দেখব ব্যাখ্যা সহ, তারপরে বাকি প্রশ্নগুলো দেখে নিব। এখানে এই 34 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার হলে এর গভীরতা কত। তাহলে চৌবাচ্চার এত লিটার পানি ধরে, তার মানে হচ্ছে থেকে চৌবাচ্চার আয়তন নির্ণয়ের সূত্রকে আমরা জানি, চৌবাচ্চার আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। আমরা কি জানি যে চৌবাচ্চার আয়তন সমান সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে কি গভীরতা। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এত লিটার। তাহলে এগুলা যেহেতু মিটারে আছে, তাহলে আমাদের আয়তনটা আমরা মিটারে নিয়ে তারপরে করব। তাহলে আয়তন ভি সমান সমান কত দেওয়া আছে, ভি সমান সমান কত 8000 লিটার, এত লিটার। তাহলে লিটার থেকে মিটার কেউ যাইতে হইলে তাকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে, 1000 দ্বারা কি ভাগ দিতে হবে। তাহলে সেটা কিসে চলে যাবে, মিটার কিউ। তাহলে এই শূন্য কাটা, তার মানে কত 8 মিটার কিউ। তাহলে আমরা এখান থেকে লিখবো চৌবাচ্চার আয়তন কত 8 মিটার কিউ। তাহলে 8 সমান সমান দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 2.56, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 1.25, আর গভীরতা ধরে নিলাম h। তাহলে h সমান সমান কি লিখতে পারি, 8/2.56 ইন্টু 1.25। তাহলে এটা তুলে দিলে 100, এই দশমিক তুলে দিলে উপরে 100, এই দশমিক তুলে দিলে উপরে আরেকটা 100। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে এখানে কত হয়, 4 25 100, 5 25 125। আবার আমরা যদি 5 দিয়ে 100 কে কাটি, 5 20 কত 100, 8 দিয়ে 256 কে কাটি দেখি কত আসে, 8 ভাগ 256, 3 8টা কত 24, 4 আছে 5 পাবো 1, 16, 8 দুগুণা কত 16। তাহলে 8 দিয়ে এটাকে কাটলে আমরা পাচ্ছি কত 32, 4 8টা কত 32, 4 8টা 32। এখন 2 দিয়ে যদি কাটি তাহলে 10 দুগুণা 20, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণা 4, 5 দুগুণা 10। তার মানে আমার কাছে সর্বশেষ থাকলো কত 5/2। তাহলে 5/2 মানে কত 2.5। এই যে 5/2 মানে 2.5, এই যে 2.5 এত মিটার। এখন আমরা এই 35 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলা আছে কোন সমান্তর ধারার পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত। তাইলে আমরা জানি এন তম পদ, আমরা এন তম পদের যে সূত্রটা জানি, এন তম পদ সমান সমান কি জানি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে বলা আছে পি তম পদ, তার মানে কত, পি তম পদ, পি তম পদ সমান কি লিখতে পারি, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এবং পি তম পদের জন্য মান বলা আছে কত, কিউ, পি তম পদের মান কত কিউ। তাহলে এখান থেকে আমরা অবশ্যই এটা লিখতে পারি যে কিউ সমান সমান এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার বলা আছে কি কিউ তম পদ হচ্ছে পি, কি বলা আছে, কিউ তম পদ হচ্ছে পি। তাহলে লিখবো যে কিউ তম পদ সমান সমান এ প্লাস, তাহলে কিউ মাইনাস 1 ইন্টু ডি। মানে এন তম পদ যদি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে কিউ তম পদ কত, পি তম পদ কত, পি তম পদ হচ্ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। একইভাবে কিউ তম পদ কত, মানে এন এর জায়গায় কিউ বসবে, আর কিছু না, এন এর জায়গায় কি বসবে, কিউ বসবে, এখানে এন এর জায়গায় পি বসবে, এখানে এন এর জায়গায় কিউ বসবে। যততম পদ বলবে এন এর জায়গায় তত বসবে আর কি, যেহেতু কিউ তম পদ বলছে তাই এন এর জায়গায় কিউ বসছে। তো এখন এটা আমরা কিউ তম পদের মান কত বলা আছে, পি, এই যে কিউ তম পদের মান হচ্ছে পি। তাহলে এখান থেকে লিখতে পারি যে পি সমান সমান কি, যে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এটাকে নাম দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন পি প্লাস কিউ তম পদ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, কিউ তম পদ পি প্লাস কিউ তম পদ। তাহলে লিখি যে পি প্লাস কিউ এততম পদ সমান সমান হচ্ছে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। মানে এখানে পি প্লাস কিউ কে এন চিন্তা করতে হবে, এখানে পি প্লাস কিউ কে এন চিন্তা করতে হবে। তাহলে এত মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা 1 আর 2 বিয়োগ করে দেখি কি আসে, 1 বিয়োগ 2 করি। তাহলে এখান থেকে কি করতে পারি, 1 বিয়োগ 2, তাইলে কিউ মাইনাস পি সমান সমান এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস হচ্ছে এ প্লাস মাইনাস মাইনাস, মানে 1 বিয়োগ 2 করছি, মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, কিউ মাইনাস 1 ইন্টু কত ডি। তাহলে দেখি যে মাইনাস এ প্লাস এ কাটাকাটি চলে যাবে, তাহলে এখান থেকে লেখা যায় কত, কিউ মাইনাস পি সমান সমান হচ্ছে পি আর ডি, এই যে পি আর ডি গুণন পি ডি মাইনাস হচ্ছে ডি, আর এই পাশে কি মাইনাস হচ্ছে কিউ ডি মাইনাস মাইনাস প্লাস ডি। তাহলে প্লাস ডি মাইনাস ডি কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যায়, যদি কিউ মাইনাস পি লিখি, এই পাশে ডি কে কমন নিলে থাকছে কত, পি মাইনাস কিউ। তাইলে এটাকে যদি ঘুরায় লিখি, মাইনাস পি প্লাস কিউ লিখি, এখানে লিখতে পারি যে মাইনাস পি প্লাস কিউ সমান সমান ডি
পি মাইনাস কিউ, মানে কাটাকাটি করবো জন্য এটাকে একটু ঘুরাই লিখলাম, সাজাই লিখলাম, মানে মাইনাস পি টাকে আগে লিখলাম, প্লাস কিউটাকে পরে লিখলাম, আর এটা যা আছে তাই। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলে কি লেখা যায় যে পি মাইনাস কিউ, আবার ডি ডি মানে ডি সমান সমান ডি ইন্টু পি মাইনাস কিউ, তাহলে এটাও পি মাইনাস কিউ, এটাও পি মাইনাস কিউ, তাহলে এই পি মাইনাস কিউ এখানে এসে কি ভাগ হবে, ভাগ হবে তো, তাই না? তাহলে মাইনাস পি মাইনাস কিউ, আর নিচে চলে আসবে যে পি মাইনাস কিউ, তাহলে এরা কাটা, এটা সমান সমান ডি, এরা কি কাটাকাটি চলে যাবে, তাহলে কাটাকাটি গেলে কে থাকলো, 1 থাকলো, তাহলে ডি এর মান কত, -1, ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত, -1। এখন ডি এর মান কত পেয়েছি আমরা, -1। এখন ডি এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো, যে 2 নং যে সমীকরণটা সেটাতে বসাবো, বসিয়ে দেখি যে কত আসে। তাহলে লিখবো যে ডি এর মান 2 এ বসিয়ে পাই, কোথায় বসাবো, 2 এ বসিয়ে পাই। তাহলে 2 এ যদি বসে, 2 কি ছিল, পি সমান সমান a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তাহলে পি সমান সমান a প্লাস কিউ মাইনাস 1, ডি এর মান কত, -1। তাহলে এইখান থেকে কি লেখা যায় যে পি সমান সমান a প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে এখান থেকে কি লেখা যায় যে কিউ কে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে পি প্লাস কিউ সমান সমান কত, a প্লাস 1, এটা লেখা যায়। তাহলে আমরা পি প্লাস কিউ এর যে মানটা পেলাম, এটা আপাতত বের করে রেখে দিলাম যে পি প্লাস কিউ মানে হচ্ছে a প্লাস 1। এখন আমরা যেটা লিখছিলাম, যেটা আমাদের দরকার, যে পি প্লাস কিউ তোমার পদ মানে a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এই সমীকরণে আমরা পি প্লাস কিউ এর মানটা বসাবো, এই সমীকরণে আমরা এটা বসাবো। তাহলে এটাকে নাম দিতে পারি যে 3 নাম্বার দিতে পারি। তাহলে লিখবো যে পি প্লাস কিউ এর মান 3 এ বসিয়ে পাই, কি লিখবো, যে পি প্লাস কিউ এর মান 3 এ বসিয়ে পাই, হ্যাঁ একটু ছোট করে দিতে হবে। তাহলে লিখবো যে পি প্লাস কিউ এর মান কোথায় বসাবো, 3 এ বসিয়ে পাই। তাহলে 3 এ যখন বসাবো, তাহলে সমীকরণটা কি ছিল, যে এটা ছিল যে পি প্লাস কিউ এততম পদ সমান সমান কি ছিল, a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1, এর সাথে কি ছিল ডি, তাহলে সমান সমান কি, যে a প্লাস পি প্লাস কিউ মানে কত, এই যে পি প্লাস কিউ মানে হচ্ছে a প্লাস 1, তাহলে a প্লাস 1 মাইনাস 1 ইন্টু কত, ডি, ডি মানে আবার -1, এই যে ডি মানে হচ্ছে -1, তো -1 বসিয়ে দিলাম। তাহলে a প্লাস, এই যে প্লাস 1 -1 কাটাকাটি চলে যাবে, প্লাস a ইন্টু -1, এই যে -1, তার মানে a মাইনাস a, তার মানে কত, 0, তার মানে p প্লাস কিউ তোমার পদের মান হচ্ছে 0, p প্লাস কিউ তোমার পদের মান কত, 0। দেখি তুমি মিলছে কিনা, যে p প্লাস কিউ তোমার পদের মান হচ্ছে 0। 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাছে যেভাবে প্রশ্ন বলা আছে, আমরা একটু চিত্রটা আঁকাই। 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের সেই খুঁটি, এটা হচ্ছে আমার সেই খুঁটি। এই খুঁটিটা কত ফুট উঁচু, 18 ফুট উঁচু। তাহলে এই খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, 18 ফুট। তাহলে 18 ফুট একটি উঁচু খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়। তাহলে আমরা জানি না খুঁটিটা কোথায় ভেঙেছে, আমরা ধরে নিলাম খুঁটিটা ভূমি হতে x মিটার উচ্চতায় ভেঙেছিল, ভূমি হতে x মিটার উচ্চতায়। তাহলে এইটা হচ্ছে, এই দূরত্বটুকু হচ্ছে x মিটার। তাহলে এই টোটালটা হচ্ছে 18, এইটুকু যদি x ধরে নেই, তাহলে এই অংশটুকু কত, এই অংশটুকুই ভাঙবে, এই যে এই অংশটুকুই হচ্ছে তার ভাঙা অংশ। তাহলে এই ভাঙা অংশের দৈর্ঘ্য কত, 18 মাইনাস x, কিন্তু কারণ পুরাটা ছিল 18, আমি ধরে নিলাম পুরোটি ভূমি থেকে x মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে ভূমি থেকে যদি x মিটার উচ্চতায় ভাঙে, তাহলে এই দূরত্বটুকু তো ভাঙবে, তাই না? তো এই দূরত্বটুকু তো ভূমির সাথে কোণ উৎপন্ন করবে। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি। এখন এই যে ভূমি, এই যে ভাঙা অংশটা, এই যে ভাঙছে কোন অংশটুকু, ভাঙছে কিন্তু এই যে অংশটুকু, এই যে লাল অংশটুকু ভাঙছে, তাহলে এই অংশটুকুই তো এই ভূমির সাথে কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে ভাঙা অংশটুকু কত, তাহলে এই অংশটুকু কত, 18 মাইনাস x, 18 মাইনাস x, এই যে ভাঙা অংশটুকু দৈর্ঘ্যটাই হচ্ছে এটা। তাহলে এইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন বলেছিল যে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছে, খুঁটিটি কোথায় ভেঙেছে, কত উচ্চতায়। তাহলে এইটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এই অংশটুকুকে, তাহলে আমরা কোন সূত্র বসাইলে আমরা মিলাইতে পারবো আর কি। যদি আমরা বসাই যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে কত, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, মানে আমরা কিন্তু এই অংশ পর্যন্ত ত্রিভুজ চিন্তা করছি লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব কত x, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 18 মাইনাস x। তাহলে sin 30 ডিগ্রি মান কত, হাফ, হাফ সমান সমান x বাই 18 মাইনাস x। তাহলে এখান থেকে আর গুণন করলে কি লিখতে পারি, 18 মাইনাস x সমান সমান কত, 2x। তাহলে 18 সমান সমান 2x প্লাস x মানে কত, 3x। তাহলে অতএব 18 বাই 3 সমান সমান কত, x। তাহলে এখান থেকে লিখতে পারি যে অতএব x সমান সমান 3/18, তার মানে কত, 6 মিটার। তাহলে খুঁটিটি x সমান কত, 6 মিটার। তার মানে হচ্ছে খুঁটিটি ভূমি থেকে 6 মিটার উচ্চতায় ভেঙেছিল, খুঁটিটি কি
সরি ফুট হবে অ্যান্সার, কিন্তু এই প্রশ্নে কিন্তু ফুটে দেওয়া আছে, আমরা কিন্তু মিটার বলবো না, ফুট বলবো, ফুট 6 ফুট। তাহলে আমরা লাস্টে কি দেখবো যে খুঁটিটি ভূমি থেকে 6 ফুট উঁচুতে ভেঙেছিল, এই যে অ্যান্সার হচ্ছে 6 ফুট। তো এখন আমরা 37 নম্বর প্রশ্নটা দেখবো। 37 নম্বর প্রশ্নে কি বলা আছে যে ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়, শুরুর স্থান হতে সে কত, তার দূরত্ব কত মাইল। তাহলে আমরা আগে দিক নির্দেশ করে নেই, তারপরে সমাধান করি। তাইলে সবসময় এই দিকগুলো কিন্তু ফিক্সড। এই দিক বরাবর কি, এই দিক বরাবর হচ্ছে উত্তর, এই দিক বরাবর হচ্ছে পূর্ব, উত্তরের বিপরীত দিক হচ্ছে দক্ষিণ, আর পূর্বের বিপরীত দিক হচ্ছে কত, পশ্চিম। তাহলে কি ছিল আমরা একটু বুঝবো। ক প্রথমে, তাহলে ক এখান থেকে যাত্রা করে, এখান থেকে যাত্রা করে প্রথম 3 মাইল উত্তরে যায়। তাহলে আমি ধরে নিলাম এই 3 মাইল সে উত্তরে গেল। হ্যাঁ, তারপরে কি বলা আছে, পরে 9 মাইল পূর্বে যায়। যেহেতু উত্তর দিক এই দিকে ছিল, তাই সে এইখান থেকে 3 মাইল উত্তরে গেছে। পরে 9 মাইল পূর্বে যায়, তাহলে এইখান থেকে পূর্ব দিক কোন দিক, এই দিক নাকি এই দিক, এই দিকে পূর্ব দিক, এই দিকে পূর্ব দিক। তাহলে সে এই দিকে কয় মাইল যাবে, 9 মাইল যাবে। ধরে নিলাম এখানে আসলো, এই দূরত্বটুকু 9 মাইল। তাহলে সে 3 মাইল উত্তরে যাওয়ার পরে সেইখান থেকে পূর্ব দিকে 9 মাইল যায়। যেহেতু পূর্ব দিকে এই দিক, তার দিকটা হবে এইদিকে। তারপরে আবার 9 মাইল উত্তরে যায়, মানে সে এখন অবস্থান আছে এখানে, এইখান থেকে আবার 9 মাইল উত্তরে যায়। তাহলে এইখান থেকে যে 9 মাইল উত্তরে যাবে, তাহলে কোন দিক যাবে, এই দিক, এই দিক, এই দিক না উত্তর দিক, কোন দিকে যাবে, উত্তর দিক। কোন দিক, এইখান থেকে উত্তর দিক হচ্ছে উপরের দিকে। তাহলে সে পরের 9 মাইল যেহেতু উত্তর দিকে যাবে, তাহলে দিকটা হবে কিন্তু এইদিকে। এইটুক হচ্ছে পরের 9 মাইল। আরেকবার বলে দিচ্ছি, ক প্রথমে 3 মাইল উত্তরে যায়, তাহলে কর অবস্থান ছিল এখানে, যেহেতু উত্তর দিকে এই দিক, তাহলে এখান থেকে 3 মাইল উত্তরে গেল। তারপরে পরে 9 মাইল পূর্বে যায়, তাহলে সে এখন অবস্থান আছে এখানে, এখান থেকে সে পূর্ব দিক যেহেতু এই দিক, তাহলে এই 9 মাইল এই দিকে যাবে। তারপরে আবার 9 মাইল উত্তরে যায়, সে এখান থেকে 9 মাইল উত্তরে যাবে, উত্তর দিক যেহেতু এই দিক, তাহলে সে 9 মাইল এখানে যাবে। তো শুরুর স্থান থেকে তার দূরত্ব কত, তাহলে সে শুরুতে কোথায় ছিল, এইখানে ছিল, এখন আছে কোথায়, এইখানে। এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু আমার কাছে চাওয়া হয়েছে, এই দূরত্বটুকুকে আমাকে বের করতে হবে। তাইলে একটু খেয়াল করতে হবে, এইটুকু কত, এইটুকু যদি 3 হয়, তাহলে এইটুকু কত, 3 বলতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই টোটাল টুকু কত, 9 আর 3 কত হবে, 9 যোগ 3, তার মানে কত, 9 যোগ 3 সমান সমান কত, 12। এই টোটাল দূরত্বটুকু কিন্তু 12। এইটুক কত ভাই, এইটুক হচ্ছে 9। এইটুক যদি 9 হয়, তাহলে এইটুকু কত হবে, এইটুকু কিন্তু 9ই হবে। এইটুক হচ্ছে 9, তাহলে এইটুক 9 হলে এইটুকু 9ই হবে। আর এইটা কি, এইটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। এখন এই দূরত্বগুলো কেন নিলাম, কারণ এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করবো। তাহলে আমাদের দরকার কিন্তু এই দূরত্বটুকু, তাই না? তাহলে আমরা যদি নাম দেই এ বি সি বোঝার সুবিধার্থে, তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। আমরা এটা লিখতেই পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান এ বি মানে কত, 9, বিসি মানে কত, 12 স্কয়ার প্লাস এ বি মানে কত, 9 স্কয়ার, তার মানে কত, 144 প্লাস 9 9 81। তাহলে এসি সমান সমান এসি স্কয়ার সমান সমান এটা, তাহলে 144 আর 81 এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 225। তাহলে এসি সমান সমান কত আসবে, √225। তাহলে এখান থেকে 15, মানে 15 225। তাহলে এসি এর মান হচ্ছে কত, 15 মাইল। তাহলে সে তার শুরুর অবস্থান থেকে কত দূরে আছে, 15 মাইল দূরে আছে আর কি। এই যে 15 মাইল, শুরুর অবস্থান থেকে তার দূরত্ব হচ্ছে 15 মাইল। এখন আমরা 38 নম্বর প্রশ্নটা দেখবো। এই প্রশ্নটা দেখবো, এখানে একটা ক্রম দেওয়া আছে, দিয়ে বলছে পরবর্তী সংখ্যাটি কত। তাহলে ক্রমটাকে আমি যদি একটু উঠায় নেই, 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 17, এর পরের সংখ্যাটিকে এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে 2, 3, 5, 9, 17। এখন 2 আর 3 এর ডিফারেন্স কত, 1। 3 আর 5 এর পার্থক্য কত, 2। 5 আর 9 এর পার্থক্য 4। 9 আর 17 এর পার্থক্য হচ্ছে 8। তাইলে 1 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা কত, 16। তার মানে 16 আর 17 যোগ করলে যেটা পাবো সেইটা হচ্ছে এখানে বসবে পরবর্তী সংখ্যাটা। তাহলে 10 10 20 27 28 29 30 31 32 33। তার মানে পরের সংখ্যাটি কি অবশ্যই কিন্তু 33 হবে। আমি বুঝাইতে পারছি কিনা? এটা ছিল আমাদের প্রথম ক্রম। এদের পার্থক্য হচ্ছে 1, এদের পার্থক্য 2, 9 আর 5 এর পার্থক্য 4, আর 17 আর 9 এর পার্থক্য হচ্ছে 8। এখন এগুলো বাদ দিয়ে দেবো, নিচের জিনিসগুলো খেয়াল করব কিভাবে বাড়তেছে। 1, তারপরে বাড়ছে 2, তারপরে বাড়ছে 2 এর দ্বিগুণ, মানে 2 দুগুণা 4, তারপরে বাড়ছে 4 এর দ্বিগুণ, মানে 4 দুগুণা 8। তাহলে তারপরেরটা বাড়বে কি 8 এর দ্বিগুণ, 8 দুগুণা 16। এভাবেই তো বাড়ছে, দ্বিগুণ করে বাড়তেছে। তাহলে তারপরেরটাকে 8 এর দ্বিগুণ বাড়বে, 8 দুগুণা 16। তার মানে সর্বশেষ সংখ্যাটি ছিল কত, 17। 17 সাথে 16 যোগ করলে যেটা আসবে সেটা হবে তারপরের সংখ্যাটি, তার মানে 33। এই যে 33। এখন আমরা তারপরের প্রশ্নটা দেখবো। একই সাথে এখানে বলা আছে
কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়। তাহলে আমরা কিন্তু জানি না সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর 70% থেকে 70 বিয়োগ করলে, সরি, এক্স এর 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল কি 70ই হয়। আমি বুঝাইতে পারছি কিনা, মানে এখানে যে কথাটা বলা ছিল যে কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়, তাহলে আমরা ফার্স্ট এটা লিখবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল কি 70 হয়। তাহলে এক্স এর 70% মাইনাস 70 সমান সমান হচ্ছে 70। তাহলে এখানে কি লিখতে পারি, 70 এক্স বাই 100 সমান সমান এই 70 যোগ করলে কি হবে 140। তাহলে এই 100টা, তাহলে 70x সমান সমান 100 ভাগ ছিল, এর পাশে কি গুণন হবে, 140 গুণন হচ্ছে 100। তাহলে 70 গুণন ছিল, তাহলে এখানে এসে কি ভাগ হবে, তাহলে এর নিচে কি ভাগ হবে। তাহলে 0 0 কাটা, 7 2 14। তাহলে x এর মান কত, 200। তাহলে এখানে লিখবো যে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 200, সংখ্যাটি হচ্ছে 200। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। তো শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের লোক মানে জনসংখ্যা কত হবে 2 বছর পর। তাইলে আমরা কিন্তু ওই যে সরল মুনাফার অধ্যায় থেকে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এর উপরে এন, এটা প্রয়োগ করে কিন্তু এটা খুব সহজে বের করতে পারি। মানে যেহেতু মানে বছরান্তে বৃদ্ধি পাচ্ছে, মানে 2 বছর পর কত বলছে, তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি যে সি, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যে সূত্র সি সমান পি ইনটু 1 প্লাস আর এর উপরে, এটা ব্যবহার করে আমরা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, তাইলে এখানে বলা ছিল কত যে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, এখানে পি কত, পি কিন্তু 64 লাখ, একটু লিখে নিব, পি সমান সমান কত 64 লাখ। তাহলে 64 লাখ মানে হচ্ছে 64 পরে 5টা শূন্য হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে পি এর মান হচ্ছে 64 লাখ। এখন এন এর মান কত, এন এর মান 2 বছর। আর এর মান কত, আর এর মান তো বের করতে হবে, তাই না। আর এর মান এখানে বলা ছিল কি যে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে প্রতি হাজারে 25 জন, মানে প্রতি হাজারে 25 জন, কিন্তু আমাদের দরকার তো 100তে কতজন বৃদ্ধি পায় সেইটা। তাইলে টোটাল কতজন, টোটাল হচ্ছে কিন্তু 1000 জন, 25 মানে 1000 জন, প্রতি হাজারে 25 জন বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1000 জনে বৃদ্ধি পাচ্ছে কতজন, 25 জন। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই তাহলে ইনটু 1/100, মানে এই 1/100 দ্বারা, মানে এই 100 আর এই 100 আনলাম পার্সেন্টেজের জন্য। তাহলে এইখান থেকে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত, 5 5 25, 5 2 10, তার মানে কত 5/2 ইনটু 1/100, তার মানে কত 5/2 মানে কত 2.5%। যদি আর এর মান দেখি তাহলে 2.5%। এখন কারো যদি এইটা বুঝতে অসুবিধা হয় তাহলে সে এভাবে লিখতে পারে যে 1000 জনে বৃদ্ধি পায় 25 জন, 1000 জনে বৃদ্ধি পায় হচ্ছে 25 জন, মানে ঐকিক নিয়ম অনুযায়ী লিখতে পারে। তাহলে একজনে বৃদ্ধি পাবে কত 25/1000, আর 100 জনে বৃদ্ধি পাবে কত 25 গুণন 100 ভাগ হচ্ছে 1000। তারপর কাটাকাটি করলে এখান থেকে ওই 2.5%ই আসবে। এখন যদি এটা বুঝতে সমস্যা মনে হয় তাহলে এটা দিতে পারে। সো এটা মানে নিয়ম হচ্ছে যে টোটাল যত জনসংখ্যা সেইটা হচ্ছে নিচে, আর যতজন থাকবে সেইটা হচ্ছে উপরে, গুণন হচ্ছে 100%। এখন 100% আনার জন্য কিন্তু এখানে অনেকেই ডিরেক্ট লেখে যে 100%, এটা লেখা যে কথা, আর 100 × 1/100 লেখা একই কথা আর কি। তো যাই হোক, এখান থেকে পাচ্ছি কত 2.5%। তাহলে সবকিছু মোটামুটি জানা আছে, পি জানি, এন জানি, আর জানি। তো মানগুলো যদি বসায় দিই ওই সূত্রে, যে সি সমান সমান মানে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত, 2 বছরান্তে ওই শহরের জনসংখ্যা কত সেটা, তাহলে সি সমান সমান পি, পি মানে কত 64 লাখ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, সরি একটা শূন্য কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে সি সমান পি ইনটু 1 প্লাস আর এর উপরে 1 প্লাস আর, আর মানে কত 2.5। তাহলে 2.5 বাই হচ্ছে 100, এন এর মান কত 2 বছর। তাহলে এর জায়গায় দিলাম হচ্ছে 2। তাহলে একটু হিসাব করে দেখি, 64 পরে 1 2 3 4 5, তো এখানে কাটাকাটি করি, এটা তুলে দিলে এখানে আমরা পাই কত 10। তাহলে 10 গুণন 100, 25 দিয়ে 100 কে কাটলে কত পাই 4 25 100। তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে 1 প্লাস কত ছিল 1/40, 1/40 টাকে লসাগু করলে কত আসবে 40, 40 অক্ষে 40 যোগ 1, তার মানে কত 41/40, এটার উপর স্কয়ার ছিল, তার মানে গুণন 41 গুণন 41, আর নিচে কি হবে 40 গুণন 40। এটা একটু জটিল মনে হয়ে যাচ্ছে না, সমাধানটা আরেকটু সহজ ভাবে করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে 41 41 আর নিচে কত 40 ইনটু 40। তাহলে এই শূন্য কাটাকাটি গেল, এই 2 শূন্য কাটাকাটি দিলাম, 4 4 কত 16, এই 4 4 16, তাহলে 4 4 16 আর 4 64। তাহলে উপরে থাকবে হচ্ছে এটা, উপরে কত থাকবে 4 1 2 3 1 2 3 গুণন
41 গুণন 41, এটা কিন্তু উপরে থাকবে। এখন 41 আর 41 গুণন করে দেখি কত আসে। 41 আর 41 দেখি যে আমাদের কাছে কত আসে। 41 আর 41 গুণন করলে 1 অক্ষে 1, 4 অক্ষে 4 যোগ 4 অক্ষে 4, 4 4 কত 8 আর 4 4 কত 16। এখন 1681 কে কত দ্বারা গুণন করব? 1681 কে এই যে 4 দ্বারা গুণন করব। তাহলে 1681 কে 4 দ্বারা গুণন করে দেখি কত হয়। 4 অক্ষে 4, 4 8 32 এর 2, হাতে মার 3, 4 4 24 25 26 27, 27 এর 7, হাতে মার 2, 4 অক্ষে 4 5 6। তাহলে 67 24 আর কয়টা শূন্য বাকি ছিল? 3টা শূন্য, 1 2 3। তাহলে 67 24 পরে হচ্ছে 3টা শূন্য, 67 24 পরে 3টা শূন্য, এই যে 67 24 পরে 3টা শূন্য। এখন আমরা এই 41 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট। এখন আমরা অপশন দেখে টেস্ট করবো যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট। তাহলে 2/3 আর এখানে কত আছে 3/5, তাহলে 5 দুগুণা কত 10 আর 3 তিরিকে কত 9। তাহলে এইটাই এখানে বড় কে 10 বড়, 10 বড় মানে কি এই ভগ্নাংশটা বড়। তাহলে এই প্রথমটাতে মিলে যাচ্ছে যে 3/2 থেকে 2/3 বড়, মানে 2/3 থেকে ছোট হচ্ছে 3/5, 2/3 থেকে ছোট কত 3/5। তাহলে প্রথম ভগ্নাংশ মিলে যাচ্ছে, বাকিগুলো আর চেক করার দরকার নেই, কেউ চাইলে চেক করতে পারে। এখন আমরা এই প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত। ত্রিভুজের 3টা বাহুকে, তাহলে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজের 3টা বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কত। তাহলে এই বাহুকে বর্ধিত করলাম এই দিক বরাবর, এই বাহুকে বর্ধিত করলাম হচ্ছে এই দিক বরাবর, আর মানে এই বাহুর বর্ধিত অংশ হচ্ছে এটা, এই বাহুর বর্ধিত অংশ হচ্ছে এটা। তাহলে এই বাহুর বর্ধিত অংশ হচ্ছে এইটা। তাহলে বহিস্থ কোণ কোনটা? এইগুলো তো অন্তস্থ কোণ, তাই না? এইগুলো কিন্তু অন্তস্থ কোণ, এইগুলো অন্তস্থ কোণ। তাহলে এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি, অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কোনটা? এইটা হচ্ছে বহিস্থ কোণ, এই যে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই সম্পূর্ণ রেখাটা কিন্তু 180 ডিগ্রি, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি। যদি তাই হয় তাহলে এই অংশটুকু কত? এই অংশটুকু কিন্তু 180 ডিগ্রি মাইনাস এ। সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এইটা হচ্ছে এ, তাহলে এইটুক কত? এইটুক হচ্ছে 180 মাইনাস এ। তাহলে একইভাবে এইটুক কত হবে? এই বহিস্থ কোণটা হচ্ছে 180 মাইনাস বি, এই বহিস্থ কোণটা হচ্ছে 180 মাইনাস হচ্ছে সি। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 180 ডিগ্রি। এটা আমাদের মুখস্থ মান। আর প্রশ্ন চেয়েছে যে বহিস্থ কোণ 3টির যোগফল কত। তাহলে বহিস্থ কোণ কোনটা? এটা এটা এটা, এই 3টার যোগফল বের করতে হবে। তাহলে এই 3টাকে যোগ করে দেখি যে কত আসে। তাহলে 180 মাইনাস এ প্লাস 180 মাইনাস বি প্লাস 180 মাইনাস সি। তাহলে 180 180 3টাকে যোগ করলে আমরা পাবো 540 মাইনাস এ প্লাস বি প্লাস সি, মানে মাইনাসটা যদি কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে 540 মাইনাস এই 3টা মানে কত? এ প্লাস বি প্লাস সি, এই 3টা মানে হচ্ছে 360। তাহলে 540 সরি, এই 3টা মানে 180, এই যে এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 180, তাহলে মাইনাস হচ্ছে 180। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে 360। তাহলে বহিস্থ কোণ 3টির যোগফল কত? বহিস্থ কোণ 3টির যোগফল হচ্ছে 360। এই যে এইটা আর কি। এখন আমরা তার পরের প্রশ্নটা দেখবো 43 নম্বর। এখানে বলা আছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায়, তাই না? তাইলে আমরা খুব সহজে বের করতে পারি যে আয় সমান সমান পি এন আর। এখানে কি চেয়েছে যে শতকরা বার্ষিক কত মুনাফা, মানে মুনাফার হারটা কত। তাহলে আমাদের বের করতে হবে কি আর বের করতে হবে। তাহলে কত মুনাফা? এত টাকা। তাহলে আসল কত? এইটা 5 বছরের মুনাফা হচ্ছে এত টাকা। তাহলে সুদ বা মুনাফা কত? 1500 টাকা। আয় নির্দেশ করে মুনাফা বা সুদ, সেটা কত? 1500 টাকা সমান সমান পি কত টাকা? আসল হচ্ছে 3000 টাকা, আসল হচ্ছে 3000 টাকা। এন এন কত? 5 বছরের। এখন এইটাই আমরা বের করবো, আরটাই বের করবো। তাইলে 1500 এটা গুণন ছিল, এর পাশে কি ভাগ হবে? 3000 গুণন হচ্ছে 5 সমান সমান কত? আর। তাহলে কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটাকাটি যাবে, 5 দিয়ে 15 কাটলে 3, 3 10 হচ্ছে 30। তাহলে আর সমান সমান আমরা কত পাচ্ছি? 1/10। তাহলে এটাকে পার্সেন্টেজে নিতে হবে। তাহলে 100 ইন্টু 1/100, এইটাই হচ্ছে পার্সেন্টেজ, মানে 100 ইন্টু 1/100 মানে পার্সেন্টেজ আনা। কেউ এভাবে ডিরেক্ট লিখতে পারে 100%, একই জিনিস একই কথা। 100% যে কথা, এর মানে হচ্ছে 100 ইন্টু 1/100, কারণ হচ্ছে 100% মানে তো 100/100, তাই না? 100% মানে তো 100/100। তাহলে এই শূন্য এই শূন্য কাটাকাটি গেলে তাহলে কি থাকবে? 10 ইন্টু 1/100, তার মানে কত? 10%। কেন এটা লিখলাম? কারণ 10% মানে তো 1/100, একই কথা। তাহলে 10%, তাহলে आंसर কি হবে? যে 10%। এখন আমরা এই 44 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে cos 120 ডিগ্রির মান কত। cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি কিনা যে cos
90 প্লাস 30 ডিগ্রি এটা লিখতে পারি। কারণ হচ্ছে কেন লিখলাম একটু সমাধান করব। যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই এই ঘরে পজিটিভ। এই ঘরে কি পজিটিভ? এই ঘরে পজিটিভ কে কে? এই ঘরে পজিটিভ সাইন আর কোসেক। এই ঘরে কে পজিটিভ? সাইন আর কোসেক। এই ঘরে পজিটিভ হচ্ছে সেক আর কস। এই ঘরে পজিটিভ কি? সেক আর কস। আর এই ঘরে পজিটিভ হচ্ছে ট্যান আর কট। এই ঘরে কে পজিটিভ? ট্যান আর কট। তাহলে অল পজিটিভ হচ্ছে এই ঘরে। এই ঘরে সাইন কোসেক, এই ঘরে সেক কস, এই ঘরে হচ্ছে ট্যান কট। এখন এইটা কেন লিখলাম? কারণ হচ্ছে যে 90 ডিগ্রি যদি এইখানে বেজোড় থাকে তাইলে এটা চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যায় সাইন, কস থাকলে সেটা হয় সাইন, সাইন থাকলে সেটা হয় কস। তাহলে এইখানে আমার আছে কত? 90 ডিগ্রি অনুপাতে। যদি আমরা 90 ডিগ্রি অনুপাতে ভাঙিয়ে লিখতে পারি, এইখানে যদি 90 ডিগ্রি থাকে তাহলে সেই অনুপাতটা কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে কজের পরিবর্তে থাকলে হয় কস, থাকলে হয় সাইন, সাইন থাকলে হয় কস। তাহলে এখানে কি হবে? সাইন। এখন চিহ্ন দেখবো যে সে 90 ডিগ্রি প্লাস থিটা নাকি 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি যে এটা যদি এর ঘরেই পড়ে তাহলে এ পজিটিভ, আর এ যদি এর ঘর ছাড়া অন্য ঘরে যায় তাহলে কি? এ নেগেটিভ। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা তো জিরো, এটা কি 90, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা মানে সে এই ঘরে পড়বে। এই ঘরে কি কজ আছে? এটা কি কজের ঘর? না, কজের ঘর না, এটা অন্য কারো ঘর। যেহেতু এটা অন্য কারো ঘর, কজ চলে এসেছে অন্য কারো ঘরে, তাহলে এটা নেগেটিভ হবে আর কি। আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে এর মান হচ্ছে মাইনাস হাফ। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে যত ডিগ্রি দেওয়া থাকবে সেটাকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতে ভাঙাবো। তারপরে যদি এটা 90 ডিগ্রি থাকে বেজোড় হয় তাহলে সাইন থাকলে সেটা হয়ে যায় কস, কস থাকলে হয়ে যাবে সাইন। যেহেতু কস আছে তাহলে এটা হয়ে যাবে সাইন। তারপরের কাজ হচ্ছে যে দেখবো যে এ কোন ঘরে পড়ে, মানে এই চিহ্নটা বসবে ঘর অনুযায়ী। যারটা সে যদি তার ঘরে পড়ে তাহলে সে পজিটিভ, আর যদি অন্য ঘরে চলে যায় তাহলে সে নেগেটিভ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি হচ্ছে এটা, প্লাস থিটা মানে এই ঘর, তার মানে এই ঘরে পড়বে। এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ, যেহেতু কস এই ঘরে চলে এসেছে তাই কসটা হচ্ছে নেগেটিভ, এই জন্য নেগেটিভ চিহ্ন হয়েছে। আর 90 ডিগ্রি থাকার কারণে কস অনুপাত চেঞ্জ হয়ে সাইন হয়েছে, তাহলে সাইন। আর তাহলে এটা কত? থিটা কত? 30 ডিগ্রি, তার মানে কত? সাইন মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। তো এখন আমরা এই 45 নম্বর প্রশ্নটা দেখবো। এটা খুবই সহজ, এটা একটা ছোট সূত্র। তো এখানে দেখি, এখানে কি দেওয়া আছে যে a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কয়ারের মান কত? a মাইনাস বি হোল স্কয়ার মানে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি? যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে তাই লিখবো a মাইনাস বি হোল স্কয়ার মানে কত? যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এইটারে কাটাকাটি চলে যাবে। তাহলে a প্লাস x প্লাস 1/x এর মান কিন্তু আবার 2 দেওয়া আছে, তাহলে কত? 2 স্কয়ার মাইনাস 4, তার মানে কত? 4 মাইনাস 4, তার মানে কত? 0। এই যে आंसर হচ্ছে কত? 0। এখন আমরা 46 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত 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 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? কতক্ষণ পর আবার ঘন্টাগুলো একত্রে বাজবে? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগু নির্ণয় করব। কিন্তু যদি আমাদেরকে ফল সংখ্যা ভাগ করতে বলে যে 5টি আম, 10টি কলা ও 15টি লিচু কতজন ব্যক্তির হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা গসাগু করব। এই ক্ষেত্রে আমরা লসাগু করব, আর ওই ফলের ক্ষেত্রে আমরা গসাগু করব। তাহলে দেখি এটা লসাগু করি। 5, 10, 15, 20, 25। তাহলে এটা 2 দিয়ে যায় প্রথমে, তাহলে 5, 5 দুগুণা 10, 15, 10 দুগুণা 20 আর 25। এখন ডিরেক্ট 5 দিয়ে দেবো। 1, 1, 3 5 15, 5 দুগুণা 10, 5 5 25, আর যায় না। 5 দুগুণা 10, 3 10 30, 30 আর 5, 5 0 0 3 5 15, 150, 150 আর 2, তার মানে কত? 300। তাহলে এইটা কিসে ছিল? সেকেন্ডে। তার মানে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? 300 সেকেন্ড পরে। অ্যান্সার হচ্ছে কি 300 সেকেন্ড পরে। আমাদের মিনিটে দেওয়া আছে, তাহলে সেকেন্ড থেকে মিনিটে যাইতে হলে তাকে কি করতে হবে? 60 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 300 ভাগ 60, তাহলে 5, তার মানে কত? 5 মিনিট। এই শূন্য শূন্য কাটাকাটি যাবে, 6 দিয়ে 30 কাটলে 5, তার মানে কত? 5 মিনিট। তার 5 মিনিট পর তারা আবার একত্রে বাজবে, যে 5 মিনিট পর তারা একত্রে বাজবে। এখন আমরা 47 নম্বর প্রশ্নটা দেখবো। 47 নম্বর প্রশ্ন আছে এর উপরে m ইনটু এর উপরে n সমান এর উপরে m প্লাস n কখন হবে? যখন m ও n ধনাত্মক হবে। কারণ m ও n ধনাত্মক হলে এটা সম্ভব, m ও n যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস m মাইনাস n হবে। তার মানে দুইটা একই সাথে ধনাত্মক হলে এটা সম্ভব আর কি। তাহলে এটা মনে রাখবো যে এটা সমান সমান এর উপর m প্লাস n তখন হবে যখন m ও n ধনাত্মক হলে উভয় একই সাথে। এখন 48 নম্বরটা দেখবো। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? তাহলে এইটা হচ্ছে আমার সেই সামান্তরিক, একটু খেয়াল করতে হবে।
তাহলে এইটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট, তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু সমান নয়। তাহলে এটা আমি আঁকালাম হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এই সামান্তরিকের কর্ণদ্বয়কে যদি আমরা পরস্পর সমান করে দিই, মানে হচ্ছে এইটাকে যদি একটু এই দিকে ঠেলা দেই তাহলে এটা কি সোজা হয়ে যাবে, এটা কি সোজা হয়ে যাবে। এটাকে যদি ঠেলা দেই তাহলে এটা তো এরকম হবে, তাই না, এরকম একটা শেপ ধারণ করবে। তাহলে সেটা হয়ে যাবে তখন আয়তক্ষেত্র, এবং তখনই তার কর্ণদ্বয় সমান হবে। আর আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। বুঝাইতে পারছি কিনা? এইটা হচ্ছে আমার সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিকের কর্ণদ্বয় তো পরস্পর সমান না, একটা ছোট একটা বড়। তাহলে এইটাকে যদি আমরা ধাক্কা দেই এই দিক বরাবর, তাহলে সে কি ধাক্কা দেওয়ার ফলে সে কি এরকম সোজা হয়ে যাবে। যখনই সে এরকম সোজা হয়ে যাবে সে হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। আর আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে বলা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তখন সেটা সামান্তরিকটি কি হয়ে যাবে, অবশ্যই একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এখন আমরা 49 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলছে যে এত লসাগু কত আছে, এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর একটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এর কি চেয়েছে গসাগু। গসাগু মানে হচ্ছে এদের ভিতর কমন কি আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই দুইটা, মানে এটাকে ভাঙলে আমরা এই দুইটা পাই। তাহলে এদের ভিতর কমন কি আছে সেটা হচ্ছে গসাগু। এদের ভিতর কি কমন কিছু আছে না, তিনটার ভিতরে কমন থাকতে হবে। তাহলে তিনটার ভিতর কমন কিছু নয়, তার মানে হচ্ছে গসাগু কত, এদের গসাগু হচ্ছে 1। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1। এখন আমরা এই 50 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলা আছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। কি বলা আছে ওই অনুযায়ী আমরা একটু লিখবো, ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। তাইলে ঘরের দৈর্ঘ্য, তাই না, তাহলে দৈর্ঘ্য সমান সমান প্রস্থ ইনটু এটা, প্রস্থ ইনটু 3/2। কেন এটা লিখলাম, কারণ এই যে যা বলা ছিল আয়তাকার ঘরের দৈর্ঘ্য, এই যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এই যে প্রস্থ ইনটু এত। তাইলে যদি আমরা প্রস্থকে এক্স ধরে নিই, যে ধরি প্রস্থ সমান এক্স, তাহলে কি লিখতে পারি এখানে দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান সমান 3x/2 লিখতেই পারি, কোনো সমস্যা নেই। প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কি হবে 3x/2। আর কি দেওয়া আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার। ক্ষেত্রফল, এটা যেহেতু আয়তাকার, আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে কি তার ক্ষেত্রফল। আয়তাকার যে কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 384, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x/2, প্রস্থ হচ্ছে x, আর ক্ষেত্রফল কত 384। এই যে ক্ষেত্রফল প্রশ্ন বলা আছে, ক্ষেত্রফল বলে দিচ্ছে, আর আমরা সূত্র জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর দৈর্ঘ্য মানে হচ্ছে কত 3x/2, প্রস্থ মানে হচ্ছে x, তাহলে এদের গুণফল সমান কত 384। এখন এটাকে আমরা সমাধান করি, x স্কয়ার সমান সমান দুইটা ভাগ ছিল ওই পাশে যায় কি গুণন হবে, তারপর তিনটা কি গুণন ছিল ওই পাশে যায় কি ভাগ হবে। তাইলে এইখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসে, 3 ভাগ হচ্ছে 384, 3 অক্ষে 3, 8, 3 দুগুণা কত 6, 6 7 পাবো 2, 3 8টা কত 24, তার মানে 128, 3 দিয়ে কাটলে কত 128। তাহলে 128, 128, 128 দুগুণা কত 256, তাহলে এক্স স্কয়ার সমান সমান কত 256। তাহলে x সমান সমান √256, তার মানে কত 16, 16 16 হচ্ছে 256। তাহলে x এর মান কত 16। আমাদের কাছে কি চেয়েছে, পরিসীমা কত, হ্যাঁ পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমা সমান আমরা জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ তো পেলাম 16, হ্যাঁ প্রস্থ পেলাম 16, এখন দৈর্ঘ্য কত, তাহলে তাহলে দৈর্ঘ্য সমান সমান কত 3 * 3x/2, তাহলে 3 * x এর মান হচ্ছে 16, তাহলে 16/2, 2 দিয়ে 16 কে কাটলে কত 8, 3 8টা কত 3 8টা হচ্ছে 24। তাহলে পরিসীমা সমান সমান, পরিসীমা সমান সমান 2 * দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। পরিসীমা সমান সমান কত 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান কত 24 প্লাস প্রস্থ হচ্ছে কত 16। তাহলে 20 10 30 36 37 38 39 40, 40 দুগুণ কত 80। তাহলে প্রস্থ হচ্ছে কত 80 মিটার। স্যার পরিসীমা, প্রশ্ন পরিসীমা, পরিসীমা হচ্ছে কত 80 মিটার। এখন আমরা এই 51 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলা আছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত। তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই x + 1 হবে। ক্রমিক সংখ্যাগুলো কেমন হয়, পরপর থাকে, যেমন 8 9 বা 10 11 বা 50 51, মানে যেটা নেব তার পরের সংখ্যাটা থাকবে, পরপর থাকবে আর কি সংখ্যাগুলো। তাহলে একটা যদি x হয় অপরটা কি x + 1, একটা যদি x হয় অপরটা কি অবশ্যই x + 1। এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। যদি এরপর আরেকটা চাইতো তাহলে কি লিখতাম x + 2, পরে যদি আরেকটা চাইতো x + 3, বা যদি এই পাশে চিন্তা করতাম তাহলে একটাকে x - 1, তার আগেরটাকে x - 2, এরকম আর কি। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত, এটা বের করব আমরা এখন।
তাহলে দুইটা ক্রমিক সংখ্যার ভিতরে একটা ধরে নিলাম x আর একটা ধরে নিলাম হচ্ছে x প্লাস 1। তাইলে সংখ্যার বর্গের অন্তর, হ্যাঁ বর্গের অন্তর, তাহলে এদেরকে যদি বর্গ করি তাহলে কি লিখতে পারি, x স্কয়ার লিখতে পারি, আর একটাকে কি লিখতে পারি, x প্লাস 1 স্কয়ার। এখন বর্গের অন্তর, তার অন্তর মানে কি বিয়োগ করতে হবে। এখন বড়টা বিয়োগ ছোটটা করবো, তাহলে এইটা বড় নাকি এইটা বড়? স্বাভাবিক দৃষ্টিকোণ কি বলে? অবশ্যই এইটা বড়। আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ কি বলে যে অবশ্যই x প্লাস 1টা বড়। তাহলে বর্গের অন্তর তার মানে কি বড়টা বিয়োগ ছোটটা, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, সেটা কত 45। তাহলে সংখ্যা দুটি কত সেটা বের করতে হবে। তাহলে x প্লাস 1 কত আর x কত এটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ত মতে। তাহলে আমরা সমাধান করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান কত 45। কাটাকাটি করলে এখান থেকে লেখা যায় কত 2x সমান সমান 45 মাইনাস 1 তার মানে কত 44। তাহলে x সমান সমান কত 22, x এর মান কত বললাম 22। তাহলে একটা সংখ্যা হচ্ছে x যেটা হচ্ছে 22, আর একটা সংখ্যা কত x প্লাস 1 তার মানে কত 22 প্লাস 1 তার মানে কত 23 আর কি। তার মানে একটা সংখ্যা 22 আর একটা সংখ্যা কত 23। দেখি এই যে 22 আর 23। এখন আমরা 52 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশানোর অনুপাত হবে 4:1। তাহলে সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম, তাহলে ওই গহনাতে সোনা কতটুকু আছে তামা কতটুকু আছে ফার্স্ট আমরা সেটা বের করি। তাহলে সোনা আছে কতটুকু, তাহলে সোনা সমান সমান অনুপাত কত 3:4, তাহলে অনুপাতের যোগফল কত 3 প্লাস 1 মানে কত 4। তাহলে অনুপাতের যোগফল বসবে নিচে, অনুপাতের যোগফল বসবে কত নিচে, সোনার অনুপাত কত 3, এই যে 3 গুণন হবে যে টোটাল যে গহনার ওজন সেইটা, ওজন কত 16। আমি কি বললাম ভাই আরেকবার বলে দিচ্ছি, সব সময় অনুপাতগুলোর যোগফল নিচে বসবে, টোটাল যে ওজন সেইটা বসবে উপরে, আর যার জন্য বের করবো সেও বসবে উপরে। তাহলে কাটাকাটি করে 4 4 16, 3 4 কত 12, সোনা হচ্ছে 12 গ্রাম। তাহলে রূপা আরেকটা কি তামা, তামা কতটুকু আছে, তামা সমান সমান, তাহলে এদের যোগফল কত 4, উপরে কে বসবে 16 ইন্টু তামার অনুপাত মান কত 1, এই যে 1। তাহলে 4 4 16 সমান সমান কত 4। কেউ চাইলে পরে যে কোনো একটা বের করে টোটালটা থেকে বাদ দিলে হবে। যেমন আমি সোনা বের করেছিলাম 12 গ্রাম, টোটাল ওজন ছিল কত 16 গ্রাম, তাহলে 16 মাইনাস 12 করলে কিন্তু 4 গ্রাম পাবো। এই বাকি যে 4 গ্রামটা পেলাম এইটা কিন্তু তামার অনুপাত। কেউ যদি এভাবে আরেকটা না বার করতে চায়, ওই টোটালটা থেকে 12 বাদ দিলে বা যেটা প্রথমে বার করবো সেটা বাদ দিলে অপরটা পাওয়া যাবে। এখন সোনা আছে 12 গ্রাম, তামা আছে 4 গ্রাম। এখন বলছে যে এতে কি পরিমাণ সোনা মিশালে এর অনুপাত হবে 4:1। কি পরিমাণ সোনা মিশালে, তাহলে আমি ধরে নেব যে এতে x পরিমাণ সোনা মিশাই, x পরিমাণ সোনা মিশালে, x পরিমাণ সোনা মিশালে অনুপাত কত হবে, অনুপাত হবে হচ্ছে 4:1। তাহলে x পরিমাণ সোনা মেশাবো, তাহলে লিখবো কি যে 12 প্লাস x, যেহেতু সোনা x পরিমাণ সোনা মেশাবো তাহলে 12 এর সাথে x যোগ হবে, আর নিচে কি হবে 4, মানে সোনা বাই তামা সমান সমান 4:1, মানে এটা কিন্তু সোনা বাই তামাই ছিল, তাহলে কত 4/1, আর গুণন করে দিলে 12 প্লাস x 4 4 কত 16, তাহলে x সমান সমান 16 মাইনাস 12, তার মানে কত 4 গ্রাম। তার মানে হচ্ছে যে 4 গ্রাম সোনা মিশালে 4 গ্রাম সোনা মিশালে এদের অনুপাত হবে কত 4:1। এখন আমরা এই 53 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ফার্স্টে সমকোণী ত্রিভুজ, তাই না, তাহলে এটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ। কি বলা আছে, সমকোণী ত্রিভুজের যে লম্ব সেটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে এইটা হচ্ছে ভূমি, তাহলে আমি ভূমি ধরে নিলাম হচ্ছে x, আর এটা হচ্ছে লম্ব, লম্ব কি ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে লম্ব কি হবে x - 2। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে অতিভুজ কোনটা, এটা। তাহলে ভূমি যদি x হয় তাহলে অতিভুজ কি হবে x + 2। এই সবগুলো হচ্ছে শর্ত মতে। অতিভুজের দৈর্ঘ্য কত সেটাই আমার কাছে চাওয়া হয়েছে। তাইলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন এটাকে ভেঙে দেই, a স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান a স্কয়ার মাইনাস 2ab, দুগুণ 4x প্লাস 4 প্লাস হচ্ছে x স্কয়ার। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। সবগুলোকে এক পাশে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 সমান সমান হচ্ছে 0। তাহলে মাইনাস 2টা x স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে এখান থেকে লেখা যাবে মাইনাস x স্কয়ার 4x আর 4x প্লাস 8x মাইনাস 4 প্লাস 4 কাটাকাটি যাবে সমান সমান কত 0। তাইলে এখান থেকে লেখা যাবে হচ্ছে x মাইনাসটা যদি কমন নেই তাহলে মাইনাস কমন নিলে কি x স্কয়ার মাইনাস 8x সমান সমান 0।
মাইনাসটা কমন নিলে এটা আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x সমান সমান 0। তাইলে এক্স কমন নিলে লিখতে পারি এক্স মাইনাস 8 সমান সমান 0। তাহলে এক্স সমান 0 হবে একটা, আর একটা হচ্ছে 8। তাহলে আমার কাছে কি বলছিল যে অতিভুজের দৈর্ঘ্য কত, তাই না? তাহলে অতিভুজ কত ছিল, x প্লাস 2। অতিভুজ কত ছিল, x প্লাস 2। তাহলে x সমান সমান 0 হলে অতিভুজ হচ্ছে x প্লাস 2, তার মানে কত, 0 প্লাস 2 তার মানে 2। আর x সমান 8 হলে অতিভুজ কত, x প্লাস 2, 8 প্লাস 2, x এর মানে 8 বসালে 8 প্লাস 2 আর 9 10, তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। এই 0 কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা আমি ভুল লিখলাম, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ ভূমি তো কখনো 0 হতে পারে না। আমি একটু ভুল করছি ভাই, এখানে কিন্তু আমাদের 0 নেওয়া যাবে না, 8টাই নিতে হবে। এই 0টা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ ভূমি, এক্সটা ধরছি ভূমি কখনো 0 হইতে পারে না। যেহেতু 0 হইতে পারে না, তাহলে আমাদেরকে 8 নিয়ে কাজ করতে হবে। তাহলে x সমান 8 হইলে x মাইনাস 8 সমান 0, যেখানে x সমান 8 লেখা যায়, তাহলে x সমান 8 হইলে x প্লাস 2, যেটা হচ্ছে অতিভুজ। তাহলে x প্লাস 2, x এর মান কত, 8 প্লাস 2 তার মানে কত, 10। অবশ্যই 10 হবে। এই যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার।